সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আবারও আমরা করব ক্লাস 11-এর কস্টিংয়ের যে চ্যাপ্টারটা, লাস্ট চ্যাপ্টারটা রয়েছে না 2.2, যেটা হলো প্রিপারেশন অফ কস্ট শিট, সেইখান থেকেই কিন্তু আজকে আমরা করব পার্ট 4, অর্থাৎ যে এমসিকিউগুলো হয়নি সেইগুলো কিন্তু আজকে আমরা স্টার্ট করব। এবং আগের ভিডিওতে আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে, অর্থাৎ পার্ট 1-এর ভিডিওতে, পার্ট 2-এর ভিডিওতে কীভাবে কস্ট শিট বানাতে হয়, কীভাবে কস্ট শিট করতে হয় সেগুলো আলোচনা করেছিলাম। পার্ট 3-এর ভিডিওতে এমসিকিউগুলো আলোচনা করেছিলাম। তো সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তার কারণ হলো আগের ভিডিওগুলো দেখলে তবেই কিন্তু তোমরা আজকের ভিডিও বুঝতে পারবে। আর আজকে যদি ভিডিওটা প্রথম দেখা স্টার্ট করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব যে কটা এমসিকিউ বাকি ছিল সেইগুলোর সলিউশনে। তাহলে দেখো, আমরা আগের ভিডিওতে কত দূর পর্যন্ত আলোচনা করেছিলাম? আমরা কিন্তু আগের ভিডিওতে 48-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। এইবারে আমরা করব কত থেকে? 49 থেকে। দেখো 49-এ কী বলে দিয়েছে, নিচের তথ্যগুলো থেকে ডাইরেক্ট এক্সপেন্সেসের পরিমাণ নির্ণয় করতে হবে। মানে তোমাকে বলে দিয়েছে ক্যালকুলেট ডাইরেক্ট এক্সপেন্সেস। এবারে দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস তো নির্ণয় করতে হবে, তো কী কী ইনফরমেশান দিয়ে দিয়েছে দেখো। ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড 8,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস কত 7,000 টাকা, তারপর তোমার ফ্যাক্টরি ওভারহেড 2,800, ওয়ার্ক কস্ট 19,800। তাহলে তোমাকে জানতে চেয়েছে কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেস কত হবে। তাহলে চলো আমরা কস্ট শিটের পুরো মতন করে অঙ্কটাকে করব। দেখো কস্ট শিটে আমরা যখন দাগ কেটে কীরকমভাবে করি বলো? প্রথমে দেখো আমরা কস্ট শিটে এরকমভাবে দাগ কাটি, তো সেই দাগ কেটে দেখবে প্রথমেই আমরা এখানে কী লিখি। দেখো এখানে যেইগুলো বলে দিয়েছে, দেখো এখানে প্রথমেই আমাদের কাছে বলে দিয়েছে ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড। খুব ভালো করে যদি দেখো তাহলে দেখো এখানে প্রথমেই কী বলে দিয়েছে, দেখো ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড, যেটাকে আমরা র মেটেরিয়াল কনজিউমড বলি, 8,000 লিখব। তারপরে আমরা কি লিখব? ডাইরেক্ট ওয়েজেস। ঠিক আছে, তারপরে আমরা ডাইরেক্টগুলোই লিখি, ডাইরেক্ট এক্সপেন্সেস লিখবো, যেটা বের করতে বলেছে। তাহলে চলো এই তিনটেকে আমরা আগে লিখে ফেলি। তো তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড। ঠিক আছে, ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড, প্রথমেই দেখো এইটা বলে দিয়েছে ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড। কত বলে দিয়েছে ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড? দেখো বলে দিয়েছে 8,000 টাকা, তাই তো। ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউমড দেখবে বলে দিয়েছে 8,000 টাকা। তার সঙ্গে আমরা কি যোগ করি, আমরা কি অ্যাড করি? ডাইরেক্ট ওয়েজেস, তাই তো। ডাইরেক্ট ওয়েজেস দেখো এটাও কিন্তু বলে দিয়েছে। তো দেখো ডাইরেক্ট ওয়েজেস কত বলে দিয়েছে? 7,000 টাকা। তারপরে আর যে সমস্ত ডাইরেক্ট যেগুলো রয়েছে, যেমন ডাইরেক্ট এক্সপেন্সেস এখানে বলেছে, সেইগুলোকে যোগ করি, তাই না। ডাইরেক্ট এক্সপেন্সেস এইটা কিন্তু বলে দেয়নি, ঠিক আছে, এইটা কিন্তু বলে দেয়নি। তো এইটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তারপরে দেখবে আর আমরা কি করি, এইগুলোকে তারপর সবকটাকে আমরা যোগ করে নিই। এই যে 8,000, 7,000 আর এখানে যেটা লেখা থাকতো সেইটাকে আমরা যোগ করি, করে আমরা কি পাই? প্রাইম কস্ট। তাহলে দেখো প্রাইম কস্ট কি অঙ্কের মধ্যে বলে দিয়েছে? দেখো প্রাইম কস্টও কিন্তু অঙ্কের মধ্যে বলে দেয়নি। তাহলে এইখানে আমরা যোগ করে কি পাই কিন্তু প্রাইম কস্ট, সেইটাও কিন্তু বলে দেয়নি। তারপরে দেখো প্রাইম কস্টের পরে আমরা এখানে কি যোগ করি কিন্তু ফ্যাক্টরি ওভারহেড, তাই না। ফ্যাক্টরি ওভারহেড দেখি তো এইটা বলে দিয়েছে কি না। ফ্যাক্টরি ওভারহেড দেখি, ফ্যাক্টরি ওভারহেড আমাদের কাছে বলে দিয়েছে কি না দেখি। ফ্যাক্টরি ওভারহেড কিন্তু দেখবে বলে দিয়েছে 2,800। তোমরা যদি একটু বইটাতে ভালো করে ফলো করো তাহলেই দেখবে, এই দেখো ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে 2,800, ওয়ার্ক কস্ট 19,800। তাহলে দেখো ফ্যাক্টরি ওভারহেড কত? 2,800। চলো এখানে লিখবো 2,800। আর তারপরে দেখবে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা কি পাই? ওয়ার্ক কস্ট। সেইটা দেখবে কত বলে দিয়েছে? 19,800। এটাই তো কস্ট শিটের ছক, তাই না। ওয়ার্ক কস্ট হলো কত পেলাম কিন্তু 19,800। এই হলো আমাদের যে কস্ট শিট তার ছক। এবারে তোমরা দেখো প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড দুটো মিলিয়ে হয় ওয়ার্ক কস্ট, তাই তো। প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড দুটো মিলিয়ে কি হয়? ওয়ার্ক কস্ট। তাহলে তোমরাই বলো এখানে কত থাকলে তার সঙ্গে 2,800 যোগ করলে
19,800 হয়। 2,800-র সঙ্গে কত যোগ করলে এখানে 19,800 হবে? দেখো আমরা যদি এখানে 17,000 যোগ করতে পারি, এখানে 17,000 যদি যোগ করতে পারি তাহলেই দেখো 17,000-এর সঙ্গে তুমি কাকে যোগ করবে? 2,800-কে যোগ করলে 19,800 পাবে, তাই না? আমি 17,000টাকে কী করে বের করলাম? এইটা থেকে এই যে 19,800 থেকে কী করলাম? মাইনাস করলাম এই যে 2,800-কে, তাহলেই আমি কি পেয়ে গেলাম? পেয়ে গেলাম প্রাইম কস্টের 17,000। বোঝা গেল? এইভাবে আমি 17,000 বের করলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে তোমরা আমাকে বলো, দেখো প্রাইম কস্ট 17,000, তার মানে প্রাইম কস্ট কী কী মিলিয়ে হয়? এই যে র মেটেরিয়াল কনজিউমড, ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস মিলিয়ে হলো 17,000। তার মধ্যে আমরা এই দুটো জানি, 7,000 আর 8,000। তাহলে এই জায়গাটা কত হবে বলো তো? তাহলে এই দুটো মিলিয়ে কত হচ্ছে? 15,000। টোটালটা হচ্ছে 17,000। তার মানে এই জায়গাটায় আমাদের হবে 2,000, তাই না? তাহলে আমাদের কাছে জানতে চাইছে ডাইরেক্ট এক্সপেন্সেস কত। এই যে আমরা দেখো পেয়ে গেলাম, ডাইরেক্ট এক্সপেন্সেস হলো কিন্তু 2,000। ঠিক আছে, চলো 2,000 দেখি আমাদের কোন অপশানে রয়েছে। দেখো 49-এর দাগে খুব ভালো করে দেখবে, অপশান এতে দেখো রয়েছে 2,000। দেখতে পেয়েছো? ডাইরেক্ট এক্সপেন্সেস হলো 2,000। তারপরে দেখো রয়েছে 50-এর দাগেরটা, খুব ইম্পর্ট্যান্ট। দেখো 50-এর দাগে কী বলে দিয়েছে? মিসিং ফিগারটি নির্ণয় করতে বলেছে। ক্যালকুলেট মিসিং ফিগার। কি মিসিং ফিগার রয়েছে? প্রাইম কস্ট বলে দিয়েছে 17,000, অফিস ওভারহেড 15% অফ ওয়ার্ক কস্ট বলে দিয়েছে, কস্ট অফ প্রোডাকশন 22,770 বলে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেডে দেখো কোয়েশ্চেন মার্ক করেছে। ফ্যাক্টরি ওভারহেডটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ফ্যাক্টরি ওভারহেড বের করব। তার আগে এইগুলোকে ঠিক কস্ট শিট যেভাবে সাজায় না, ঠিক কস্ট শিটের ফর্মে আমি আগে সাজিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে দেখো কস্ট শিটের পুরো ফর্মে আমি সাজাবো, তো খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা। দেখো কস্ট শিটের পুরো ফর্মে আমি সাজাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো কস্ট শিটে প্রথমে কি লিখতে হয় আমাদের? এখানে প্রথম থেকে দেখো কী কী দেওয়া রয়েছে, প্রথম থেকে দেখবো একদম। ঠিক আছে, দেখি প্রথম থেকে কী কী দেওয়া রয়েছে। তো তোমরা যদি ভালো করে দেখো, এখানে প্রথম থেকে দেওয়া রয়েছে দেখো প্রাইম কস্ট, তারপরে অফিস ওভারহেড, সেটাকেই আমরা লিখবো প্রাইম কস্ট, অফিস ওভারহেড। আচ্ছা অফিস ওভারহেড তো দেখে না, তারপরে ফ্যাক্টরি ওভারহেড লিখতে হবে। ঠিক আছে, প্রথমে প্রাইম কস্ট লিখবো, তারপর ফ্যাক্টরি ওভারহেড লিখবো। ঠিক আছে, তাহলে প্রাইম কস্ট দেখো কত রয়েছে? 17,000। তাহলে চলো আমরা সেগুলোকেই আস্তে আস্তে লেখা আরম্ভ করি। তাহলে দেখো আমরা প্রথমেই কি লিখবো কিন্তু প্রাইম কস্ট। প্রাইম কস্ট দেখবো বলে দেওয়াই আছে কত? 17,000। চলো আমরা এখানে লিখবো কত? 17,000। তারপরে দেখো, আচ্ছা প্রাইম কস্টকে আমরা দেখবে এই রকম জায়গাতে লিখি, 17,000, তো এই রকম জায়গাতে লিখি, দেখবে প্রাইম কস্টকে আমরা এই রকম জায়গাতে লিখি। তারপরে দেখবে তার সঙ্গে আমরা কি অ্যাড করি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড। এবারে কথাটা হলো না, ফ্যাক্টরি ওভারহেড যে কত সেটাই কিন্তু আমরা কেউ জানি না। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড কত সেটা আমরা জানি না, সেটাই কিন্তু বের করতে হবে। তারপরে দেখো আর কি কি ইনফরমেশান এখানে দিয়ে দেওয়া রয়েছে ফ্যাক্টরি ওভারহেড ছাড়া। দেখো ফ্যাক্টরি ওভারহেড তো হয়ে গেল, তারপরে দেখো বলে দিয়েছে অফিস ওভারহেড ইজ 15% অফ ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের 15% হবে অফিস ওভারহেড। তাহলে প্রথমত এইটা আমরা যেহেতু জানি না, ঠিক আছে, এই যে ফ্যাক্টরি ওভারহেডটা যে কত হবে সেটা আমরা কিন্তু জানি না, তো নিশ্চয়ই এখানে কিছু একটা হবে। তো আমি ধরে নিচ্ছি ফ্যাক্টরি ওভারহেডটা হলো এক্স, যেহেতু আমি জানি না ধরে নিলাম এক্স। তারপরে দেখো আমরা কি করি, খুব ভালো করে দেখবে, আমরা কি করি, আমরা এইটাকে আর এইটাকে যোগ করি, করে এখানে কিছু একটা পাবো, সেইটাকে আমরা কি বলি কিন্তু ওয়ার্ক কস্ট, তাই না? সেটাকে আমরা কি বলি কিন্তু ওয়ার্ক কস্ট। এখানে কিছু একটা পাবো, সেটাই হবে কিন্তু ওয়ার্ক কস্ট। তারপরে দেখো আমরা এখানে কি লিখি? অফিস ওভারহেড। দেখবে আমরা এবার এখানে কি লিখবো? অফিস ওভারহেড ওয়ার্ক কস্টের পরে। অফিস ওভারহেডটা দেখবে কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, অফিস ওভারহেড এইখানে দেখো বলে দেওয়া আছে, বলে দিয়েছে অফিস ওভারহেড 15% অফ ওয়ার্ক কস্ট। দেখতে পেয়েছো তো? এই দেখো 15% অফ ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের 15%। তাহলে ওয়ার্ক কস্টের 15% মানে হলো ওয়ার্ক কস্টের 15%। আচ্ছা আমি না এক্সটা ওয়ার্ক কস্টকে ধরে নিই, ওয়ার্ক কস্টকে আমি ধরে নিচ্ছি, ভাবো এখানে এক্স, ঠিক আছে, এক্সকে আমি কি ধরে নিচ্ছি? ওয়ার্ক কস্ট। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে অফিস ওভারহেড হবে ওয়ার্ক কস্টের 15%। ওয়ার্ক কস্ট কত? এক্স, তার আমি কি করলাম? 15% মানে 100। ঠিক আছে, 5 দিয়ে কাটাকুটি করলে হবে 3, 5, 20, 100। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 3 আর এক্সকে গুণ করলে হবে কত? 3x/20।
বোঝা গেল তো? তাহলে তোমরা বুঝতে পারলে আমি প্রথমে ফ্যাক্টরি ওভারহেডকে এক্স ধরে নিয়েছিলাম, তারপরে আমি পরে ভাবলাম যে না, ফ্যাক্টরি ওভারহেডকে এক্স না ধরে আমরা বরং ওয়ার্ক কস্টটাকে এক্স ধরি। তার কারণ বলে দিয়েছে না যে 15% অন ওয়ার্ক কস্ট, তাই জন্য আমি ওয়ার্ক কস্টকে এক্স ধরে নিলাম। বোঝা গেল? এইবারে তোমরা খুব ভালো করে দেখবে কিন্তু, দেখো এখানে ওয়ার্ক কস্ট কত ধরে নিয়েছি, এক্স। অফিস ওভারহেড দেখো আমি এখানে কত লিখেছি কিন্তু 3x বাই কত, 20। এইবারে আমি যদি এই দুটোকে যোগ করি, ওয়ার্ক কস্ট আর অফিস ওভারহেডকে যোগ করলে আমরা কি পাই, কস্ট অফ প্রোডাকশন, যেটা দেখবে বইয়ের মধ্যে বলেই দিয়েছে। কস্ট অফ প্রোডাকশন দেখবে তোমরা বলে দিয়েছে 22,770। এটাকে আমরা কি বলবো, কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন। এইবারে তোমরা খুব ভালো করে কিন্তু দেখো, খুব ভালো করে দেখো, তাহলে কস্ট অফ প্রোডাকশান আমরা কিভাবে পাই, এই যে 22,770 এটা আমরা কিভাবে পাবো, কস্ট অফ প্রোডাকশানটা ওয়ার্ক কস্টের সঙ্গে কাকে যোগ করে, ওয়ার্ক কস্টের সঙ্গে এই যে অফিস ওভারহেডকে যোগ করে আমরা পাই কি, কস্ট অফ প্রোডাকশন। তাহলে দেখো আমরা যদি একটা ইকুয়েশন তৈরি করি বা সমীকরণ তৈরি করি, তাহলে দেখো এই হলো আমাদের ওয়ার্ক কস্ট কত, এক্স, তার সাথে আমরা কত যোগ করব, এই যে অফিস ওভারহেডকে অর্থাৎ 3x/20কে যোগ করলে আমরা যেটা পাই সেটা হলো কি, কস্ট অফ প্রোডাকশন। সেই কস্ট অফ প্রোডাকশনটা দেখো বলেই দিয়েছে কত, 22,770। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে লসাগু কত হবে, এলসিএমটা কত হবে, 20। আচ্ছা দেখো এক্সের নিচে কিছু নেই মানে কত রয়েছে, 1 রয়েছে। তাহলে 20-র সঙ্গে আমি এক্সকে গুণ করলে হবে 20x, ঠিক আছে। আর 1-এর সঙ্গে 3xকে গুণ করবো, কোনাকুনি গুণ করবো আর কি, তাহলে কত হবে 3x। তাহলে দেখো এখানে হচ্ছে কত, 22,770। তারপরে আবার খুব ভালো করে এখানে দেখবে, এবার আমরা যদি যোগ করি এটাকে যোগ করলে কত হবে, 20x আর 3xকে যোগ করলে হবে কত, 23x বাই কত, 20 ইজুকাল টু 22,770। এইবারে আমরা কি করব, এই যে এই অংশটাকে, এই অংশটাকে এই সাইডে পাঠাবো সমান চিহ্নের। তাহলে কেমন হবে, এক্স ইজুকাল টু হবে 22,770 ইন্টু 20/23, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কি করব, এটার সঙ্গে এটাকে ইন্টু করে 23 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো বলো তো, এক্স ইজুকাল টু পাবো কিন্তু 19,800। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম কিন্তু 19,800। এক্স মানে আমরা কি ধরে নিয়েছিলাম, খুব ভালো করে যদি আমি দেখি, এক্স মানেই কিন্তু আমরা ধরে নিয়েছিলাম ওয়ার্ক কস্ট। তাহলে এক্সের জায়গাতে আমি এক্স কেটে লিখছি কত, ওয়ার্ক কস্ট কত হলো 19,800। খুব ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে ওয়ার্ক কস্ট হলো 19,800। তাহলে বলো এই যে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড এই দুটো মিলে হয় ওয়ার্ক কস্ট 19,800। তাহলে এইটা যদি হয় 17,000, তাহলে এই জায়গাটা কত হবে, তাহলে এই জায়গাটা হবে 19,800 থেকে 17,000কে বিয়োগ করলে কত হয়, 2,800। এই হয়ে গেল ফ্যাক্টরি ওভারহেড। তার মানে কি, এই যে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড এই দুটো যোগ করেই তো হয় এইটা, তাই না, বোঝা গেল। তাহলে ওয়ার্ক কস্ট যদি এত হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত হবে, 2,800। তাহলে এটাই হলো কিন্তু অ্যান্সার, 2,800। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেডটা জানতে চেয়েছে, তো আমরা অবশ্যই পেয়ে গেলাম ফ্যাক্টরি ওভারহেড কত পেলাম, ফ্যাক্টরি ওভারহেড 2,800, অর্থাৎ বিয়ের দাগ। ঠিক আছে, এইবারে 50 অবধি তো হয়ে গেল। এইবারে আমরা করব কত দাগ থেকে, 51 দাগ থেকে। তো দেখো 51 দাগে কী বলে দিয়েছে, এইগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখানে যে মিসিং ফিগারগুলো দিচ্ছে দেখো, এখানে বলে দিয়েছে কস্ট অফ প্রোডাকশন 18,000 ইউনিটের দাম হলো 4,50,000। তারপরে দেখো বলে দিয়েছে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস কত, 3,000 ইউনিট, কিন্তু এখানে অ্যামাউন্ট দেওয়া নেই কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে কিন্তু ওপেনিং ফিনিশড গুডস 2,000 ইউনিটের দাম 24,000 টাকা। আর কস্ট অফ গুডস সোল্ড কত। তাহলে দেখো আমরা প্রথমে কস্ট শিটের যেরকমভাবে দাগ কাটে সেটাকে আগে কেটে নিই। দেখো এই তো হলো একটা কস্ট শিটের দাগ, এবং কস্ট শিটের দাগে প্রথমেই আমরা এখানে কী লিখি দেখো, বলেই দিয়েছে কস্ট অফ প্রোডাকশান। প্রথমেই দেখবে বলে দিয়েছে কস্ট অফ প্রোডাকশান। এবারে এই কস্ট অফ প্রোডাকশানটা অ্যামাউন্ট কত বলেছে, খুব যদি ভালো করে দেখো, কস্ট অফ প্রোডাকশানের অ্যামাউন্ট কিন্তু দেখো বলে দিয়েছে 4,50,000। দেখো এই যে 18,000 পিসের দাম হলো 4,50,000। কস্ট অফ প্রোডাকশান মানে প্রোডাকশান হয়েছে, কারখানায় উৎপাদন হয়েছে 18,000 পিস এবং তার দাম হলো 4,50,000। তাহলে চলো আমরা এইভাবে লিখব,
যে তার দাম হলো কত 4,50,000। এই 4,50,000-50,000-এর সঙ্গে আমরা কি করি, অ্যাড করি, কি অ্যাড করি, ওপেনিং ফিনিশড গুডস, দেখবে ওপেনিং ফিনিশড গুডস, তাই তো, ওপেনিং ফিনিশড গুডস এইটাকে আমরা অ্যাড করি। এবং গুডস তার থেকে আমরা আবার লেস করি কি, তার থেকে আমরা কিন্তু আবার লেস করি ক্লোজিং ফিনিশড গুডস, ক্লোজিং ফিনিশড গুডসের নিচে আমি কিন্তু কমা দিয়ে দিচ্ছি। এবার এদের অ্যামাউন্টগুলো দেখি কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে কিন্তু ওপেনিং ফিনিশড গুডসের অ্যামাউন্ট দেওয়া রয়েছে দেখো 24,000, কিন্তু ক্লোজিং ফিনিশড গুডসের অ্যামাউন্ট কিন্তু দেওয়া নেই, এটা কিন্তু ইউনিট দেওয়া রয়েছে 3,000 পিস, কিন্তু এর অ্যামাউন্ট দেওয়া নেই। তাহলে এর অ্যামাউন্ট কিন্তু বের করতে হবে। তাহলে আগে ওপেনিং ফিনিশড গুডসের অ্যামাউন্টকে লিখি 24,000, ঠিক আছে। আচ্ছা এই যে তৈরি হয়েছে এখানে কত পিস, এখানে দেখো তৈরি হয়েছে কিন্তু 18,000 ইউনিট, মনে রাখবে এটা কিন্তু বইতেই বলে দিয়েছে 18,000 ইউনিট। এই 18,000 ইউনিট মাল তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, 4,50,000। তাহলে এই যে ক্লোজিং ফিনিশড গুডস আমরা কীরকমভাবে বের করব, ক্লোজিং ফিনিশড গুডসে ইউনিট কত রয়েছে বলো তো, ক্লোজিং ফিনিশড গুডসে ইউনিট রয়েছে কিন্তু 3,000 ইউনিট কিন্তু রয়েছে, মনে রাখবে 3,000 ইউনিট। এবং এই 3,000 ইউনিটের দাম কত সেটা আমি জানি না, সেটাই কিন্তু বের করতে হবে। তাহলে কিভাবে করব, 18,000 পিসের দাম যদি হয় এই যে 4,50,000, খুব ভালো করে দেখবে 18,000 পিসের দাম, 18,000 পিসের দাম যদি হয় 4,50,000, পুরো ঐকিক নিয়মে করব। তাহলে এক পিসের দাম কত, কি করে বের করব, এইভাবে বের করব, এইরকমভাবে। তাহলে এই 3,000 পিসের দাম কত, 3,000 পিস মানে ক্লোজিং ফিনিশড গুডস, মানে যে কটা মাল বিক্রি হয়নি, ঠিক আছে, যে কটা মাল বিক্রি হয়নি সেই 3,000 পিসের দাম কত। তাহলে কি করব আমরা, 4,50,000 বাই 18,000 ইন্টু কত করব, 3,000, বোঝা গেল, করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হবে বলো তো, আমাদের এই অ্যান্সারটা হবে কিন্তু 75,000, ঠিক আছে, 75,000। এবং এই 75,000কে আমরা কোথায় লিখবো, এই যে এই জায়গাটাতে লিখব, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এই 4,50,000-এর সঙ্গে 24,000-কে যোগ করব, করে 75,000-কে বিয়োগ করব, করলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 3,99,000, ঠিক আছে, 3,99,000, যাকে আমরা কি বলবো, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হলো, 3,99,000, বোঝা গেল। তো দেখি এটা কত নম্বর অপশানে রয়েছে, এটা কিন্তু তোমরা দেখবে, এটা কিন্তু রয়েছে এ এর দাগে, ঠিক আছে। তো এইবারে দেখো আমরা চলে আসবো 52 দাগে, একই অঙ্ক, কস্ট অফ প্রোডাকশান 18,000 ইউনিট যার দাম ওই একই বলে দিয়েছে দেখো 4,50,000, ক্লোজিং ফিনিশড গুডস 3,000 ইউনিট, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস 2,000 ইউনিট। তাহলে এখানে জানতে চেয়েছে দ্য ভ্যালু অফ ক্লোজিং ফিনিশড গুডস, ঠিক আছে। তাহলে দেখো এখানে খুব ভালো করে ওই একইভাবে আমরা করব, ওই একইভাবে ছক বানিয়ে নেব আমরা। তো দেখো আমরা ওই একইভাবে দেখো এখানে ছক বানিয়ে নিচ্ছি। তো এই হলো ছক। তাহলে দেখো প্রথমে যেটা বলে দিয়েছে কস্ট অফ প্রোডাকশান, তাই তো, তাহলে কস্ট অফ প্রোডাকশানকে আমি শর্টে লিখছি কস্ট, এই হলো অফ আর এই হলো প্রোডাকশান, এই কস্ট অফ প্রোডাকশান। তার দেখো অ্যামাউন্ট কিন্তু বইয়ের মধ্যে বলে দিয়েছে কত, 4,50,000 দেখো বলে দিয়েছে। এবং তার সঙ্গে আমরা দেখো কি যোগ করি কিন্তু ওপেনিং ফিনিশড গুডস, ওপেনিং ওপি বলে লিখছি, ফিনিশডের এফ বলে লিখছি, গুডসের জি বলে দেখো আমি লিখছি, ঠিক আছে। তাহলে এই হলো ওপেনিং ফিনিশড গুডস, তার কিন্তু অ্যামাউন্ট বলেনি, ঠিক আছে, জাস্ট কি বলে দিয়েছে, কত ইউনিট সেইটা কিন্তু বলে দিয়েছে। খুব ভালো করে তোমরা যদি দেখো একবার, ওপেনিং ফিনিশড গুডসেরও অ্যামাউন্ট বলেনি, ক্লোজিং ফিনিশড গুডসেরও কিন্তু অ্যামাউন্ট বলেনি। দেখো এ দেখো ক্লোজিং ফিনিশড গুডস 3,000 ইউনিট, ওপেনিং ফিনিশড গুডস 2,000 ইউনিট, কিন্তু এদের অ্যামাউন্ট কিন্তু বলেনি। আচ্ছা অ্যামাউন্টগুলো আমরা বের করব, কিভাবে বের করব, দেখো ওপেনিং ফিনিশড গুডসের জাস্ট ইউনিটটা দেখো কত বলে দিয়েছে, 2,000 ইউনিট, 2,000 ইউনিট এইটা, কিন্তু এর অ্যামাউন্ট জানি না। তারপরে আমরা কি করি, লেস করি ক্লোজিং ফিনিশড গুডস, সিএল, ফিনিশডের এফ, গুডসের জি। এক্ষেত্রেও কিন্তু দেখো আমাদের বলে দিয়েছে ক্লোজিং ফিনিশড গুডস কত বলে দিয়েছে, 3,000 ইউনিট। তো এইটা কিন্তু আমরা বের করা শিখেছি যে এইটার ভ্যালু কত হবে, দেখবে এক্ষুনি করলাম না। দেখো অ্যামাউন্টগুলোও দেখো সব একই টাইপের রয়েছে, এই দেখো 18,000 পিসের দাম 4,50,000 টাকা,
তাই তো এখানেও দেখো কস্ট অফ প্রোডাকশন হয়েছে কত ইউনিট বলো তো 18,000, এখানেও কস্ট অফ প্রোডাকশন হয়েছে 18,000 ইউনিট। তাহলে এই 18,000 ইউনিট তৈরি করতে খরচা হয়েছে 4,50,000। তাহলে এই 3,000 তৈরি করতে কত খরচা হয়েছে, এই যে এই 3,000 তৈরি করতে কত খরচা হয়েছে, 18,000 পিস তৈরি করতে যদি খরচা হয় 4,50,000, তাহলে এই 3,000-এর দাম কত, 18,000-এর দাম যদি 4,50,000 হয় তাহলে 3,000-এর দাম কত। কী করে করবো, এই দেখো এখানে করাই আছে অঙ্ক পুরো, তোমরা শুধু এই জায়গাটাতে দেখো, এই যে 18,000-এর দাম যদি হয় 4,50,000, 3,000-এর দাম কত দেখো করে দেওয়া রয়েছে কত 75,000। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমরা কত লিখবো, 3,000-এর দাম কত 75,000। এবার অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে কস্ট অফ গুডস সোল্ড, আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু ক্লোজিং ফিনিশড গুডস, ভ্যালু অফ ক্লোজিং ফিনিশড গুডস। তাহলে এই তো হয়ে গেল ভ্যালু অফ ক্লোজিং ফিনিশড গুডস, এই তো হয়ে গেল ক্লোজিং ফিনিশড গুডসের ভ্যালু, এই তো পেয়ে গেছি 75,000। তাহলে কতর দাগেরটা হবে, হবে কিন্তু ডি এর দাগেরটা, দেখো এই যে ডি এর দাগেরটা হবে 75,000। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 53-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 53-এর দাগেরটা। তো দেখো 53-এর দাগে কী বলে দিয়েছে, মিসিং ফিগারটি নির্ণয় করতে বলে দিয়েছে। কস্ট অফ প্রোডাকশন 45,200 ইউনিটের দাম যদি হয় 1,18,050 টাকা, ক্লোজিং অফ স্টক অফ ফিনিশড গুডস তার ইউনিট দেখবে বলে দিয়েছে কত 7,000 ইউনিট। ঠিক আছে, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডও দেখো এখানে বলে দিয়েছে 0.40 পার ইউনিট সোল্ড, বলে দিয়েছে দেয়ার ইজ নো ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, কস্ট অফ সেলসের ভ্যালু কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সেই আগের মতো একটা আগে ছকে আমরা কেটে নেব। ঠিক আছে, তাহলে যে ছকে আমরা প্রথমেই দেখবে কি লিখব, প্রথমেই কিন্তু আমরা যেটা লিখব সেটা হলো, খুব ভালো করে দেখবে, দেখো কস্ট অফ প্রোডাকশান, দেখো আমি এখানে শর্টে লিখছি কস্ট অফ প্রোডাকশান। ঠিক আছে, এই হলো কস্টের সি, কস্ট অফের ও, আর প্রোডাকশানের পি। তাহলে দেখো কস্ট অফ প্রোডাকশানটা কত বলে দিয়েছে, কত ইউনিট ছিল, দেখো কস্ট অফ প্রোডাকশান এখানে বলে দিয়েছে 45,200 ইউনিট, যার দাম হলো 10,18,000, এখানে বলে দিয়েছে 50, তাই তো 10,18,050 এই এত। তার সাথে আমরা যোগ করব, আমরা কি যোগ করি তার সঙ্গে, ওপেনিং ফিনিশড গুডস, এই হলো ওপেনিং, এই হলো ফিনিশড, আর এই হলো গুডস। ঠিক আছে, ওপেনিং ফিনিশড গুডসটা কি বলে দিয়েছে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো ওপেনিং ফিনিশড গুডস এখানে বলে দিয়েছে দেয়ার ইজ নো ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, এখানে কিন্তু কোনো ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস নেই, তার মানে কোনো ফিনিশড গুডস নেই, মানে এখানে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডসের ইউনিটও 0 আর অ্যামাউন্টও তার মানে কি নীল হবে, 0 হবে, বোঝা গেল তো। তারপরে দেখো এখানে আমরা কী লিখবো এবারে, ক্লোজিং ফিনিশড গুডস। তো ক্লোজিং ফিনিশড গুডস কী করে বের করে তোমরা এক্ষুনি দেখেছো, ক্লোজিং ফিনিশড গুডসের আগে আমরা ইউনিটটা দেখি। দেখো ক্লোজিং ফিনিশড গুডসের ইউনিট, দেখো ক্লোজিং ফিনিশড গুডস কত রয়েছে 7,000, তাই তো। তাহলে 7,000-এর দাম কত আমায় বের করতে হবে, তাই না। তাহলে 7,000-এর দাম আমরা কী করে বের করব, দেখো এখানে আমি করেছিলাম, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে এই যে 10,18,050 টাকার মাল রয়েছে, তৈরি করতে খরচ হয়েছে এত, আর এটা কত ইউনিট ছিল, দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে 45,200 ইউনিট, তৈরি করতে খরচ হয়েছে এত। তাহলে দেখো 45,200 ইউনিট তৈরি করতে খরচ হয়েছে 10,18,050 টাকা। তাহলে এক পিস তৈরি করতে কত খরচ হয়েছে, এক পিস তৈরি করতে খরচ হয়েছে এইটা। আর দেখো 7,000 পিস এই যে ক্লোজিং ফিনিশড গুডস, তার এই যে এই ইউনিটগুলোর দাম কত, 7,000 পিসের দাম কত, তাহলে আমাকে 7,000 পিসের দাম এবারে বের করতে হবে। তাহলে 7,000 পিসের দাম কত বের করব আমরা, কি করে বের করব, এইটাকেই কি করব আমরা, এটাকেই আমরা কিন্তু গুণ করব, কত দিয়ে গুণ করব, 7,000 দিয়ে। তাহলে গুণ করলে কত হবে দেখি, তাহলে দেখো আমরা আগে কি করব, আগে কাটাকুটি করি, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, এইবারে আমরা গুণ করি। দেখো গুণ করলে কত হবে, 10,18,050, তার সাথে গুণ করব 70 এবং তাকে ভাগ করব এইটা দিয়ে। তাহলে দেখো আমরা এখানে অ্যামাউন্টটা কত পেয়েছি, অ্যামাউন্টটা পেয়েছি কিন্তু
খুব ভালো করে দেখবে 57,662, তো ওটাকে আমরা 63 করে দেবো, ঠিক আছে। তাহলে হবে কত, 1,57,663। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, 1,57,663। তাহলে চলো এবারে আমরা মাইনাস করব, করে দেখি কত হচ্ছে। তাহলে এই হলো আমাদের কস্ট অফ প্রোডাকশন, তার সঙ্গে এটাকে যোগ করে এটাকে আমরা মাইনাস করব। তাহলে দেখি কত হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে মাইনাস করলে পাবো এটা থেকে আমরা বিয়োগ করব কত, এটাকে আমরা বিয়োগ করলে পাবো এইটা। তাহলে এই যে অ্যামাউন্টটা পেলাম, এই অ্যামাউন্টটাকে আমরা কি বলবো, এই অ্যামাউন্টটাকে কিন্তু আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম। এবারে এর সঙ্গে আমরা কি যোগ করি, এর সঙ্গে কিন্তু আমরা যোগ করি সেলিং ওভারহেড, ঠিক আছে। তো সেলিং ওভারহেড আমরা করব। সেলিং ওভারহেডটা দেখি আমাদের এখানে কত বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো সেলিং ওভারহেডে আমাদের এখানে বলেছে, খুব ভালো করে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো সেলিং ওভারহেডে বলে দিয়েছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 0.40 পার ইউনিট সোল্ড। যত ইউনিট সোল্ড হচ্ছে প্রত্যেকটার ওপর খরচা হচ্ছে 0.40। এবারে কথা হলো সোল্ড হচ্ছে কত ইউনিট, সেটাই তো আমরা কেউ জানি না, তাই না। তো এখান থেকে আমাদের বের করে নিতে হবে। দেখো প্রোডাকশান হয়েছে, উৎপাদন হয়েছে 45,200, তার মধ্যে বেঁচে গেছে 7,000 ইউনিট, ঠিক আছে, বেঁচে গেছে কত, 7,000 ইউনিট। তাহলে বিক্রি হয়েছে কত ইউনিট, 45,200 উৎপাদন হয়েছে, 45,200 উৎপাদন হয়েছে, সেখান থেকে বেঁচে গেছে আমার 7,000 ইউনিট। তাহলে 38,200 ইউনিট সোল্ড হয়েছে, 38,200। এই 38,200-র সঙ্গে আমি করব এই যে এক একটা ইউনিট বিক্রি করতে সেলিং এক্সপেন্সেস হিসেবে খরচ হয়েছে কত, 0.40, অর্থাৎ টোটাল হচ্ছে কত সেলিং এক্সপেন্সেস 15,280। এবারে সেলিং এক্সপেন্সেসের সঙ্গে কস্ট অফ গুডস সোল্ডকে যোগ করে দিলেই কস্ট অফ সেলস আমরা পেয়ে যাব। করলেই আমরা পেয়ে গেলাম কত, 8,75,667। তাহলে দেখো 8,75,000 কত, 75,667। তাহলে দেখো কত নম্বর অপশানে রয়েছে এইটা, দেখো এইটা কিন্তু দেখো রয়েছে সি এর দাগে, দেখতে পাচ্ছ সি এর দাগে রয়েছে। আশা করি বুঝতে পারলে। 54 দাগেরটা দেখো খুব ইম্পর্টেন্ট, কস্ট অফ প্রোডাকশান 88,000 ইউনিট উৎপাদন হয়েছে, যেটা উৎপাদন করতে খরচ হয়েছে 2,64,000। ওপেনিং ফিনিশড গুডস বলে দিয়েছে কত, 12,000 ইউনিট, কিন্তু অ্যামাউন্ট বলেনি কিন্তু, ও আচ্ছা অ্যামাউন্টও বলে দিয়েছে, সরি 24,000। ক্লোজিং ফিনিশড গুডস বলে দিয়েছে 10,000 ইউনিট, কিন্তু এর অ্যামাউন্টটা বলে দেয়নি। তাহলে 88,000 ইউনিট তৈরি করতে যদি খরচ হয় এত টাকা, তাহলে এই 10,000 ইউনিট তৈরি করতে কত খরচা হয়েছে, ঐকিক নিয়মে করবো, তাহলেই জাস্ট আমাদের হয়ে যাবে। তাহলে তোমরাই এখানে খুব ভালো করে দেখো, 88,000 ইউনিট তৈরি করতে খরচা হয়েছে 2,64,000 টাকা, ঠিক আছে। তাহলে 88,000 ইউনিট তৈরি করতে খরচা হয়েছে 2,64,000 টাকা। তাহলে এক পিস তৈরি করতে কত খরচা হয়েছে, 2,64,000 ভাগ ডিভাইড করব কত দিয়ে, 88,000 দিয়ে। তাহলে এইবারে বলে দিয়েছে 10,000 ইউনিট তৈরি করতে কত খরচা হয়েছে, 10,000 ইউনিট তৈরি করতে কত খরচা হয়েছে। তাহলে কত দিয়ে গুণ করব আমরা, 10,000 দিয়ে গুণ করব। তাহলে এবারে আমরা যদি এগুলোকে কাটাকুটি করি তাহলেই দেখো হয়ে যাবে কিন্তু। তাহলে এই দিকে দেখবে কত হচ্ছে, 264, আর এপারে 4টে শূন্য, ঠিক আছে, 4টে শূন্য ভাগ কত, 88। তাহলে আমরা দেখো কত পাচ্ছি কিন্তু 30,000। তাহলে এইটা এই যে 10,000 পিসের দাম কত, 30,000, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর অপশানে রয়েছে দেখি আমরা, দেখো সি এর দাগে কিন্তু রয়েছে 30,000, বোঝা গেল। 55 দাগেরটায় দেখি কি বলে দিয়েছে, প্রাইম কস্ট 5 লক্ষ টাকা, ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে 50% অফ প্রাইম কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 1 লক্ষ টাকা, কস্ট অফ প্রোডাকশান কত। আচ্ছা চলো আমরা প্রথমেই কস্ট শিটের আগে একটা ঘরকে এরকমভাবে একটু বানিয়ে নিই, ঠিক আছে। এই হলো কস্ট শিটের ঘর, এখানে আমরা প্রথমেই কী লিখি, প্রাইম কস্ট, প্রাইম কস্ট বলে লিখবো। প্রাইম কস্ট দেখো বইয়ের মধ্যে কিন্তু এখানে বলেই দিয়েছে, কত বলে দিয়েছে, 5 লক্ষ টাকা,
5 লক্ষ টাকা বলেই দিয়েছে। তারপরে আমরা কি করি, তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করি, তাই তো। ফ্যাক্টরি ওভারহেড আমরা এখানে লিখবো কি, ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। ফ্যাক্টরি ওভারহেড কত বলে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড দেখবে বলে দিয়েছে 50% অফ ওয়ার্ক কস্ট। তার মানে 5 লক্ষর 50% কত হবে, হবে কিন্তু 2,50,000 টাকা। এরকমভাবে তোমরা ক্যালকুলেটারে কিন্তু করে নেবে। ক্যালকুলেটারে প্রথমে 5 লক্ষ মারবে, তারপর তার 50% কিন্তু করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে চলো এই দুটোকে আমরা যোগ করি, যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 7,50,000, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলি, বলি কিন্তু ওয়ার্ক কস্ট, তাই না। এইটাকে আমরা কি বলি, বলি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট, তাহলে ওয়ার্ক কস্ট কত, 7,50,000। এইবারে এই ওয়ার্ক কস্টের সঙ্গে আমরা এবারে কি যোগ করি, ওয়ার্ক কস্টের সঙ্গে যোগ করি কিন্তু খুব ভালো করে দেখবে, ওয়ার্ক কস্টের সঙ্গে কিন্তু আমরা যোগ করব অফিস ওভারহেড, তাই তো। অফিস ওভারহেড, অফিস ওভারহেড যেটাকে এখানে অ্যাডমিনিস্ট্রেশন বলেছে। অফিস আর অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একই কথা, অফিস ওভারহেডও যা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডও তাই। তাহলে এখানে দেখো কত বলে দিয়েছে, 10,000 টাকা। তোমরা এখানে ভালো করে দেখবে, এই যে দেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড দেখো কত বলে দিয়েছে, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা, সরি 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে। তাহলে যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 8,50,000 টাকা। 8,50,000 টাকা, এটাকে আমরা কি বলবো, কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে। এটাকে আমরা বলবো কস্ট অফ কি, প্রোডাকশন। তাহলে কস্ট অফ প্রোডাকশন কত পেলাম, 8,50,000 টাকা। তো দেখি এখানে কোন অপশানে রয়েছে, দেখো এই দেখো সি এর দাগে কিন্তু রয়েছে, দেখো সি এর দাগে কিন্তু রয়েছে। আবার দেখো এখানে দেখো বলে দিয়েছে কস্ট অফ সেলস বের করতে, কস্ট অফ ওয়ার্ক কস্ট বলে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলে দিয়েছে। তাহলে চলো আমরা এটাকে বের করি। তাহলে একইভাবে আমি দেখো প্রথমে একটা কস্ট শিটের মতো এরকমভাবে দাগ কেটে নেবো। তাহলে আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা হলো, প্রথমে বলে দিয়েছে ওয়ার্ক কস্ট। তাহলে দেখো আমরা এখানে লিখবো ওয়ার্ক কস্ট। তাহলে দেখি ওয়ার্ক কস্ট কত বলে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে কিন্তু 7,50,000 টাকা। এই লিখলাম 7,50,000 টাকা। তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 1 লক্ষ টাকা। আবার আমরা লিখবো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 1 লক্ষ টাকা। অ্যাডমিনিস্ট্রেশন তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডও যা অফিস ওভারহেডও কিন্তু ওই একই কথা, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 1 লক্ষ টাকা, ঠিক আছে। 1 লক্ষ টাকা লিখলাম। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো এই যে 8,50,000 টাকা। এটাকে আমরা কি বলবো, কস্ট অফ প্রোডাকশন। কস্ট ওই হলো অফ, আর এই হলো প্রোডাকশানের পি, কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশানের পরে আমরা কি করি, কস্ট অফ প্রোডাকশানের পরে কিন্তু দেখো আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড লিখি। তাহলে চলো এখানে আমরা লিখবো কি, সেলিং ওভারহেড। আর ডিস্ট্রিবিউশন কথাটা আর আমি লিখছি না, জাস্ট এমনি লিখে দিলাম, হ্যাঁ, সেলিং ওভারহেড। তাহলে দেখি সেলিং ওভারহেড কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 40% অফ কস্ট অফ প্রোডাকশন। খুব ভালো করে কিন্তু এই জায়গাটা দেখবে, বলে দিয়েছে কি 40% অফ কস্ট অফ প্রোডাকশন। তাহলে চলো কস্ট অফ প্রোডাকশনের 40%, এই তো কস্ট অফ প্রোডাকশন, তার 40% করবো আমরা, দেখি কত হচ্ছে। 8,50,000-এর 8,50,000-এর 40% যদি আমরা করি তাহলে পাবো কত, 3,40,000। তাহলে আমরা পাবো কত, 3,40,000। এবারে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে পাবো কত, তাহলে দেখো 4 আর 5 এখানে হবে কত, 9, আর এখানে হবে 11, এইটা 11,90,000, ঠিক আছে। তাহলে পেলাম কত, 11,90,000। তো দেখি এটা কত নম্বর অপশানে আমাদের এখানে রয়েছে, দেখো আমাদের এটা কিন্তু ডি নাম্বার অপশানে রয়েছে, ঠিক আছে। তাহলে নেক্সট এমসিকিউগুলো চলে আসবো আমরা এবারে। দেখো এখানে 57 দাগে কী বলে দিয়েছে, এদের মধ্যে কোনটা ঠিক, কস্ট অফ সেলস কী করে বের করি আমরা, কস্ট অফ সেলস খুব ভালো করে দেখো। তাহলে দেখো কস্ট অফ সেলস আমরা কী করে বের করি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে কস্ট অফ গুডস সোল্ড থাকে, দেখছো না, কস্ট অফ গুডস সোল্ড, তার সাথে কিন্তু আমরা সেলিং ওভারহেডকে যোগ করি, সেলিং ওভারহেড বা ডিস্ট্রিবিউশন ওভারহেড এইগুলোকে যোগ করি। এবং যদি এইটা থাকে, এই যে ওপেনিং ফিনিশড গুডসকে অ্যাড করতে হয় বা ক্লোজিং ফিনিশড গুডসকে মাইনাস করতে হয়, সেগুলো করতে হয়। তারপরে আমরা কি করি, সেলিং ওভারহেডকে যোগ করি, ডিস্ট্রিবিউশন ওভারহেডকে যোগ করি, করলেই আমরা এই যে টাকাটা পাই এটাকে আমরা কি বলি, কস্ট অফ সেলস, তাই তো। এই টাকাটাকে আমরা কি বলি, কস্ট অফ সেলস, মনে রাখবে, ঠিক আছে। এই টাকাটাকে আমরা বলি। তাহলে দেখো কস্ট অফ সেলস বের করবার নিয়ম কি, এখানে যে অপশানগুলো আছে সেইগুলোকে যদি আমরা দেখি তাহলে খুব ভালো করে দেখবে,
দেখো আমাদেরকে কস্ট অফ সেলস বের করতে গেলে যেটা করতে হয় সেটা হলো এই ডি এর দাগেরটা, কস্ট অফ গুডস সোল্ড, তার সঙ্গে সেলিং ওভারহেডকে যোগ করতে হয় এবং ডিস্ট্রিবিউশন ওভারহেডকে যোগ করতে হয়, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাই। তারপরে দেখো 58 দাগে কি বলে দিয়েছে, আচ্ছা 58 দাগে দেখো কি বলে দিয়েছে, নিচের ব্যয়গুলির মধ্যে কোন ব্যয়টিকে উৎপাদনের মোট ব্যয় নির্ণয়ে বিবেচনা করা হয়। অর্থাৎ খুব ভালো করে দেখবে, এখানে দেখবে অনেকগুলো এক্সপেন্সেস বলে দিয়েছে, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ব্যাড ডেপ্ট, ডিসকাউন্ট অ্যালাউড, ইনকাম ট্যাক্স পেড। এই চারটে এক্সপেন্সেসের মধ্যে কোনটাকে কস্ট শিটের মধ্যে আনা হয়, ঠিক আছে, কোনটাকে কস্ট শিটের মধ্যে আনা হয়। তাহলে মনে রাখবে ফ্যাক্টরি ইন্স্যুরেন্সকে কিন্তু আমরা কস্ট শিটের মধ্যে আনবো, কারণ ফ্যাক্টরি ইন্স্যুরেন্সকে আমরা কোথায়, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে লিখবো, ঠিক আছে। এই খরচাগুলোকে কিন্তু আমরা কি কোনো কস্ট শিটের মধ্যে এনেছি এখনো পর্যন্ত, আনিনি কিন্তু এটা হলো একটা ফ্যাক্টরি রিলেটেড খরচা, তাই জন্য এটাকে কিন্তু আমরা আনবো কোথায়, ফ্যাক্টরির মধ্যে। যদি কোনো অফিস রিলেটেড খরচা হয় অফিসের মধ্যে আনবো, কিন্তু ব্যাড ডেপ্ট, ডিসকাউন্ট অ্যালাউড, ইনকাম ট্যাক্স এগুলো কিন্তু না ফ্যাক্টরি রিলেটেড না অফিস রিলেটেড, বোঝা গেল। তারপরে দেখো কি বলে দিয়েছে, নিচের আয়গুলির মধ্যে কোন আয়টিকে উৎপাদনের মোট ব্যয় নির্ণয়ে বিবেচনা করা হয়। তাহলে দেখো বলে দিয়েছে, তার মানে সোজা সাপটা কথাতে এইখানে দেখো চারটে ইনকাম রয়েছে, এই চারটে ইনকামের মধ্যে কোন ইনকামটাকে আমরা কস্ট শিটে আনতে পারি, কোনটা কস্ট শিটে আসে। দেখো এখানে রয়েছে ডিবেঞ্চার ইন্টারেস্ট রিসিভড, এখনও পর্যন্ত কোনো কস্ট শিটে দেখবে এই শব্দটা নেই। ইনকাম ট্যাক্স রিফান্ড, ইন্টারেস্ট, কোনো কিছুর ইন্টারেস্ট যদি পাই, এগুলো নয়। কিন্তু দেখো সি এর দাগেরটা ভালো করে দেখবে, বলে দিয়েছে সেল অফ স্ক্র্যাপ। এই কথাটার মানে হলো কোনো মেশিনপত্র যেগুলো পুরো অকেজো হয়ে গেছে আর চলবে না, সেই মেশিনপত্রগুলো বিক্রি করে আমরা যদি কোনো টাকা পয়সা পাই, সেইগুলোকে বলা হয় কিন্তু সেল অফ স্ক্র্যাপ। তাহলে মেশিনপত্র মানেই কি ফ্যাক্টরির সঙ্গে সম্পর্কিত, ফ্যাক্টরি রিলেটেড, তাই জন্য কিন্তু সেল অফ স্ক্র্যাপ আমাদের একটা ইনকাম হবে কস্ট শিটে, যেটাকে লেখা হয় এরকম একটা ইনকাম, বোঝা গেল। তারপরে দেখো 60 দাগে কি বলে দিয়েছে, নিচের ব্যয়গুলির মধ্যে কোন ব্যয়টিকে উৎপাদনের মোট ব্যয় হিসেবে বিবেচনা করা হয় না, ঠিক আছে। বলে দিয়েছে কোনটাকে আমরা ফ্যাক্টরি মানে কস্ট শিটের মধ্যে আনবো না, সোজাসাপটা কথায় কোনটাকে আমরা কস্ট শিটের মধ্যে আনবো না। তো দেখো ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরিতে ভাড়া দিতে হচ্ছে, এটা ফ্যাক্টরি ওভারহেডে আসবে, ঠিক আছে। তাহলে তারপরে দেখো এই যে স্যালারি অফ অফিস স্টাফ, মানে অফিসের স্টাফকে স্যালারি দিতে হচ্ছে, এটা অফিস ওভারহেডের মধ্যে আসবে। সেলসম্যানস কমিশন, তার মানে সেলসম্যানকে কমিশন দিতে হচ্ছে, তাহলে এটা হলো একটা সেলিং ওভারহেড, তাহলে এটা সেলিং ওভারহেডে আসবে। তাহলে বলে দিয়েছে কোনটা আসবে না, সেটা হলো এইটা ডিভিডেন্ড পেমেন্ট, এইটা কিন্তু আসবে না, এটাই হলো অ্যান্সার, বোঝা গেল। এইটা কিন্তু কস্ট শিটের মধ্যে আসবে না, বাকি এই তিনজন কিন্তু এই যে এ সি আর ডি কিন্তু কস্ট শিটের মধ্যে আসবে, ঠিক আছে। 61-এ দেখো কি বলে দিয়েছে, ওয়ার্কস ম্যানেজার্স স্যালারি। ওয়ার্কস ম্যানেজার স্যালারি মানে হলো কিন্তু ওয়ার্কস ম্যানেজার মানে হলো কিন্তু কারখানার ম্যানেজার, ঠিক আছে। কারখানার ম্যানেজারের স্যালারি কোথায় অন্তর্ভুক্ত হবে, অবশ্যই ফ্যাক্টরি এক্সপেন্সেসের মধ্যে থাকবে, তাই না। আর অফিসের ম্যানেজারের স্যালারি হলে অফিস এক্সপেন্সেসে থাকতো তখন, বোঝা গেল। তাহলে দেখো নেক্সট আমরা চলে যাব কত 62-তে। দেখো 62-তে কী বলে দেওয়া হয়েছে, জেনারেল এক্সপেন্সেসকে সাধারণত কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়। জেনারেল এক্সপেন্সেসকে অফিস এক্সপেন্সেসে কিন্তু লেখা হয়, জেনারেল এক্সপেন্সেস মানে সাধারণ খরচাকে আমরা কিন্তু অফিস এক্সপেন্সেসের আন্ডারেই লিখব, ঠিক আছে। তারপরে দেখো বলে দিয়েছে প্রোডাকশন ওভারহেড কীভাবে নির্ণয় করা হয়, মানে প্রোডাকশন ওভারহেড মানে কারখানার খরচ কীভাবে নির্ণয় করা হয়, এটা কিন্তু তোমরা খুব ভালো করে জেনে রাখবে। তো এটা কিন্তু খুব ভালো করে তোমরা জানবে। ভাবো কারখানাতে না, ভাবো একটা মেশিন আছে, এইভাবে নির্ণয় করা হয়। এটা কিন্তু আমি তোমাদেরকে না পার্ট 2-তে বুঝিয়েছিলাম, যখন আমি তোমাদের কস্ট শিটের পার্ট 2-এর ভিডিওটা দেখবে, ওখানে দেখবে একটা অঙ্কতে আছে। তো ভাবো এখানে একটা মেশিন আছে, মেশিনটা চালাতে প্রত্যেক ঘন্টায় ভাবো 5 টাকা খরচা হয়, প্রত্যেক ঘন্টায়। মেশিন চালালেই 1 ঘন্টায় খরচ হবে 5 টাকা। এবারে মেশিনটা যদি 10 ঘন্টা চলে, মেশিনটা যদি 10 ঘন্টা চলে, তাহলে টোটাল কত টাকা খরচা হবে। 1 ঘন্টায় যদি হয় 5 টাকা, তাহলে 10 ঘন্টায় হবে কত, 5 × 10 50 টাকা। এইভাবেই কিন্তু আমরা
প্রোডাকশান ওভারহেড, প্রোডাকশান মানে কি উৎপাদন, ওভারহেড মানে খরচা, উৎপাদনের খরচা মানে কারখানায় মালপত্র প্রোডাকশান করবার যে খরচা সেটাকে আমরা কিভাবে নির্ণয় করি। তাহলে দেখো একটা মেশিন, তাহলে এখানে আমরা কি লিখেছি, একটা মেশিন চালাতে 1 ঘন্টায় যত খরচা হচ্ছে, 1 ঘন্টায় খরচা হচ্ছে 5 টাকা। তাহলে মেশিনটা 1 ঘন্টায় চালালে যত টাকা খরচা হচ্ছে ইনটু 1 ঘন্টায়, 1 ঘন্টার জায়গায় কত ঘন্টা চলছে, এখানে যেমন 10 ঘন্টা চলছে, তাহলে কত ঘন্টা চলছে ইনটু করব 1 ঘন্টায় কত খরচা হয়। তাহলে দেখি এখানে খুব ভালো করে দেখো এই 4টে অপশানের মধ্যে তাহলে কোনটা হবে। তাহলে দেখো এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তাহলে এখানে দেখো মেশিন আওয়ার রেট, ঠিক আছে, মানে 1 ঘন্টায় কতটা চলে, আর নাম্বার অফ ইউনিট প্রডিউসড, না এটা তো হবে না, আমাদেরকে বের করতে হবে 1 ঘন্টায় কত টাকা খরচা হয় এবং ক ঘন্টা চলছে। এখানে দেখো সি এর দাগেরটা দেখো, মেশিন আওয়ার রেট মানে 1 ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে, মেশিন আওয়ার ওয়ার্কড মানে টোটাল কতক্ষণ চলছে, তার মানে কি সি এর দাগেরটা হবে। তোমরা পার্ট 2 এর ভিডিওটা দেখবে কস্ট শিটের, যেটা আমি বানিয়েছি, ওখানে দেখবে এইটা সম্পর্কে ডিটেলসে বলা আছে। তারপরে দেখো 64-এ আসি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, কোন ধরনের ব্যয়। তাহলে দেখো মেশিনারি মানেই কি, মেশিনারি কোথায় চলে, ফ্যাক্টরিতে, তাহলে ফ্যাক্টরি ওভারহেডে আসবে, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো আমরা চলে আসবো 65-এ, দেখো বলে দিয়েছে র মেটেরিয়াল কনজিউমড নির্ণয় করতে গেলে কোনটা বাদ দিতে হয় না। দেখো এখানে খরচাগুলোকে কিন্তু যোগ করি আমরা, যখন কস্ট শিট বানাই তখন দেখবে কি করি বলো তো, সব খরচাগুলো যত সব খরচা হয় সব খরচাগুলোকে কিন্তু আমরা দেখবে অ্যাড করি। দেখবে এরকমভাবে কস্ট শিট যখন বানাই না আমরা, দেখবে প্রথমেই আমরা সব খরচাগুলোকে সব লিখতে থাকি, আর যেগুলো ইনকাম সেইগুলোকে কিন্তু আমরা কি করি, লেস করে দিই, বিয়োগ করে দিই, তাই তো। তাহলে খুব ভালো করে দেখবে, তাহলে বাদ দিতে হয় কোনগুলো, যেগুলো ইনকাম, আর এদের মধ্যে খরচা হলো এইটা একমাত্র, দেখো সি এর দাগেরটা, তাহলে এটাই হলো একমাত্র খরচা। যে র মেটেরিয়াল, ওই ক্যারিয়েজ অন র মেটেরিয়াল পারচেস মানে র মেটেরিয়াল কিনে সেটাকে আনতে যে ক্যারিয়েজের যে টাকাটা দিতে হয় সেটাই হলো কিন্তু একমাত্র, সেটাই হলো কি একমাত্র খরচা, যেটাকে আমরা বাদ দিই না, খরচাগুলোকে যোগ করি, আর বাকি এগুলো তো সব ইনকাম, তাই না, মালপত্র আমি ফেরত দিচ্ছি মানে কি, আমি টাকা পাচ্ছি। তারপরে দেখো লস, অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল, অ্যাবনর্মাল লস হলে সেটাকে তোমরা হয়তো ভাবতে পারো যে অ্যাবনর্মাল লস তো তাহলে খরচ, কিন্তু না, অ্যাবনর্মাল লস হলে আমি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা পাবো, তাহলে আমি যদি টাকা পাই তাহলে কি আর সেটা আমার খরচা হলো বা ক্ষতি হলো না। তারপরে এই যে এইগুলো, তাহলে এই লেস কিন্তু আমরা এই 3 জনকে করি, আর লেস করি না কাকে, এইটাকে বাদ দিই না আমরা এইটাকে, বোঝা গেল। এরপরে দেখো 66-এর দাগে দেখো কি বলে দিয়েছে, দেখো 66-এর দাগে দেখো বলে দিয়েছে ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, আমরা ভ্যালুয়েশন করি কিভাবে ক্লোজিং স্টকের, সেইটা কিন্তু দেখবে এতক্ষণ ধরে আমরা করে এসেছি। দেখবে আমরা উপরে কি করি বলো তো, উপরে খুব ভালো করে দেখবে কস্ট অফ প্রোডাকশানকে বসাই, দেখবে কস্ট অফ প্রোডাকশান, দেখবে এতক্ষণ ধরে আমরা এটাই কিন্তু করে এসেছি, উপরে কস্ট অফ প্রোডাকশানকে বসাই, নিচে যত ইউনিট প্রডিউস হয়েছে সেটাকে বসাই, এবং তারপরে দেখবে এখানে আমরা ক্লোজিং স্টকের যে ইউনিটটা আছে দেখবে সেইটাকে বসাই। একবার দেখো তোমরা এখানে ভালো করে দেখে নাও, তোমরা যদি এই জায়গাগুলো ভালো করে দেখো একবার ক্যালকুলেশনগুলো, এই যে যেমন এই জায়গাটাতে এই যে এইখানে আমি বসিয়েছি যে 2,64,000, এটা কি, এই যে 2,64,000টা কী বলো তো, কস্ট অফ প্রোডাকশানের অ্যামাউন্ট। এখানে আমরা কস্ট অফ প্রোডাকশানের ইউনিট লিখেছি এই যে 88,000টা, আর এই যে এখানে কি লিখেছি, ক্লোজিং ফিনিশড গুডসের ইউনিটটা লিখেছি, তাই না। এখানেও দেখো ওই সূত্রটাই এখানে লেখা আছে, দেখো এখানে তোমরা যদি ভালো করে একবার দেখে নাও তাহলেই বুঝতে পারবে। এই যে কস্ট অফ প্রোডাকশান ইউনিট প্রডিউস আর কি ক্লোজিং ফিনিশড গুডসের ইউনিটটা লেখা আছে, বোঝা গেল। তারপরে দেখো লাস্ট আমরা করব 67, সেখানে দেখবে বলে দিয়েছে এদের মধ্যে কোনটা সঠিক। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা কি করে নির্ণয় করি, কস্ট অফ গুডস সোল্ড এটা তো তোমরা সবাই জানো যে কস্ট অফ প্রোডাকশানের সঙ্গে আমরা কি যোগ করি, ওপেনিং ফিনিশড গুডস, দেখবে এতগুলো জায়গাতেই লেখা ছিল, দেখো এই দেখো কস্ট অফ গুডস সোল্ড, তোমরা যদি দেখো এইখানেই যদি দেখো আমরা কি করি, এই যে কস্ট অফ গুডস সোল্ড তার সঙ্গে আমরা কি করি, ওপেনিং ফিনিশড গুডসকে যোগ করি, তারপরে লেস করি কি ক্লোজিং ফিনিশড গুডসকে, তাহলে আমরা পেয়ে যাই কি কস্ট অফ গুডস সোল্ড।
তাহলে চলো এইটা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। তো খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো কস্ট অফ প্রোডাকশান, তার সঙ্গে আমরা ওপেনিং ফিনিশড গুডসকে যোগ করি এবং লেস করি কি ক্লোজিং ফিনিশড গুডসকে, করলেই আমরা পেয়ে যাই কি কস্ট অফ প্রোডাকশান। তাহলে এই হয়ে গেল আমাদের এমসিকিউগুলো কমপ্লিট।